নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। ন্যাকামি, সাত সকালে উঠে ওনার একটা ছেলের সঙ্গে কবিতা পড়তে ইচ্ছা করছে। তোর কি হরমোন ব্যালেন্স নষ্ট হয়ে গেছে নাকি গাধা? তুই গাধা। একজন এক্স ওয়াইফ একজন এক্স হাজবেন্ডের সাথে একটা রাত থাকতে পারে না? প্লিজ তুমি থাকো না। না, থাকতে পারে না। খুব দরকার ছিল। ওদেরও আমারে দরকার আছে, আপনি আগে বললেই পারতেন। এই সেই মেয়ে আপনারা যারা খুঁজতেছেন, আমি যারা খুঁজে পেয়েছি আমি নিয়ে আসছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওই যে প্রোগটা তুই ভালো করে দেখে রাখো, আমি সন্ধ্যা আসবো না। আচ্ছা তুমি তাহলে শেষ পর্যন্ত আইটা পাবো। হ্যাঁ কিন্তু ভাই আপনি রাখছেন আর আমি আসবো না, আমার খুব খারাপ লাগতেছিল সেদিন আমি আপনার এইভাবে ফাঁসাই দিলাম, আমার কাজটা উচিত হয়নি। তুমি কাজটা খারাপ করতে সন্দেহ নাই, বাট আমি তোমার মাফ করে দিছি। আপনি তো একজন মহৎ লোক, আপনার মতো মহৎ লোক দুনিয়ায় হয় না। আপনার জায়গায় আমি থাকলে পাশার মধ্যে কষে একটা লাথি মারতাম। সুবর্ণার লাশ সংখ্যাটা দেখছো? না মিন্টু ভাই। তুমি আমার একটা ছোট গল্প দিছিলে না? ছাপা হয়েছে এটা বস? না, ও গল্পটা কিছুই হয় নাই, একেবারে জঘন্য, টয়লেট পেপার হিসেবে ইউজ করা যাবে না। এটা বলার জন্য আমরা ডাকছেন? না, এটা বলার জন্য ডাকি নাই। গল্প লেখা না অনেক কঠিন, তুমি গল্প লেখো না, বুঝলা? গল্প লিখতে হলে যে ধরনের মানসিক গঠন দরকার তোমার সেটা নাই। তুমি হলে একটা চঞ্চল প্রকৃতির ছেলে। যাক, নিজের সম্পর্কে ভালো একটা কিছু শিখলাম। এখন থেকে প্রায় আপনার কাছে আসবো, আপনার কাছ থেকে নানা রকম জ্ঞান অর্জন করে যাব। নিজের জন্য একটা ভালো শিক্ষা সফর হবে এটা। শোনো, খালি তো বকবক করো, গল্পটার মধ্যে তুমি অপ্রাসঙ্গিকভাবে একটা কবিতা ব্যবহার করছো। কবিতাটা দারুণ হয়েছে। মানে তোমার গল্পটা ছাপা নেই ঠিকই, কিন্তু ওই গল্পটার মধ্যে যে কবিতাটা আছে ওইটা আমি ছাপাইছি। কবিতাটা ব্রিলিয়ান্ট হয়েছে। এত শক্তিশালী কবিতা সাজ্জাদের পর কেবল তোমার পক্ষে লেখা সম্ভব। এভাবে সিগারেটটা ফেলে দিলেন কেন? কারণ সিগারেট ছেড়ে দেবো ভাবছি। কেন? কারণ উর্মি আমার সিগারেট খাওয়া পছন্দ করে না, তাই না রে উর্মি? আমি আসলে এভাবে করে পার্কের মধ্যে বসতে চাই না, কারণ ভদ্রলোকেরা এভাবে পার্কে বসে না। আপনার কি এমন সমস্যা হলো যে আপনি অভদ্র লোকের মতো এরকম অভদ্র জায়গায় আসতে বাধ্য হলেন? আমরা তোমাদের বাসায় বসতে পারতাম, কিন্তু তুমি তোমার ফোন ধরো না, আর আর বাসায় গেলেও তো তুমি আমার সাথে দেখা করো না।
আমি কার সঙ্গে দেখা করব কার সঙ্গে দেখা করব না ইটস টোটালি আপ টু মি। যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে কথা বলবো। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার অ্যান্ড সিম্পল। তোমার তো আমার সাথে দেখা করতে ইচ্ছে করবে না, তোমার দেখা করতে ইচ্ছা করবে সাজ্জাদের সাথে। এনি প্রবলেম উইথ দ্যাট? প্রবলেম? অবশ্যই প্রবলেম। আমার ফিউচার ওয়াইফ আমার সাথে দেখা করে না, এসব হাবিজাবি লোকের সাথে ঘুরে বেড়ায়। এক্সকিউজ মি, আই এম ফিলিং ইনসাল্টেড। ইনসাল্টেড ফিল করলে কিছু করার নেই, যা সত্য আমি তো বলবোই। পাবলিকের মুখ বন্ধ করা এত সোজা না। তুই চিড়িটাকে নিয়ে থাক, তুই বিয়ে কর, যা খুশি কর, নেভার এভার কল মি। শোন শোন সাজ্জাদ সাজ্জাদ প্লিজ সাজ্জাদ, তুই তুই কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমাকে চিনিস না? তুই কতদিন থেকে আমাকে চিনিস বলতো? 5 বছর। এই 5 বছরে কি আমার প্রতি তোর এতটুকু ফেজ জন্মায়নি যে তোকে ইনসাল্ট করবে, তাও আবার আমার সামনে, সেটা আমি সহ্য করবো আর তোকে যেতে দেবো? আমার ফ্রেন্ড আসবে বিপাশা, আমি ওর সাথে যাবো এখন। ওকে দয়া করে আমার মাফ কর। না 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 আমি থাকবো না, আমি তোর সঙ্গে যাবো। চল। না না, তুমি যাবে না, ওনার কাছ থেকে উনি যাক। তুমি আজ সারাদিন আমার সাথে থাকবে। সাজ্জাদ ভাইয়া, বিপাশা চলে এসে আমি গেলাম। এটা কে? তাতে আপনার কি দরকার? আমার অবশ্য কোনো দরকার নেই, অন্য কোনো মেয়ে সম্বন্ধে আমার কোনো দরকারই নেই। আমার তো দরকার তোমার সাথে। আপনি আপনি জাস্ট আপনি জান, আমি একা বসে থাকবো। জান আপনি এখান থেকে। বললাম না, আপনি এখান থেকে যান, আমি একা থাকবো এখানে। যান। আমি বললাম না সারাদিন আজ তোমার সাথে থাকবো, তুমি কোথায় যাবে? উর্মি, মুডটাই অফ করবে মুড ভালো করে দেবো? কিভাবে? একটা গান শুনবো? তাহলে বাদ দাও, তার চেয়ে বরং তুমি আমার হাত ধরো। কঠিন চাপ। আপনার আমার আপুর কথা মনে আছে? হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কেন? কান্তানা ওর নাম? আমি না আপুকে আপনার কথা সব বলে দিয়েছি। কি বলেছো? বলেছি যে আপনার সঙ্গে আমার প্রায় দেখা হয়। কি বলে? আপু তো আপনাকে অনেক পছন্দ করে, বলেছে আমি যেন অবশ্যই আপনাকে বাসায় নিয়ে যাই। তাই যাবো? যাবো বললে চলবে না, আজকেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে যাবো। আপনি কিন্তু আমার আপুকে বিয়ে করলে খুব ভালো হবে। কি? এত অবাক হওয়ার কি আছে? আপনি আমার আপুকে বিয়ে করবেন, তারপর আমরা 3 জন মিলে হালুয়াঘাট পাহাড়ে বেড়াতে যাব। মজা হবে না? দেখো কবিতার লাইনটা কেমন হচ্ছে দেখ। আর কবিতা কবিতা টবিতা বুঝি না। কেন? আমি বুঝি শুধু প্রেম, ভালোবাসা। চাইলে তোকেও বোঝাতে পারি অনেক সুন্দরভাবে। ভালোবাসা নিজেকে ভালোবাসা নাকি মেয়ে? তুই বল, শুনি তোর কি মত। নিজেকে ভালোবাসার আসলে কোনো মানে হয় না। নিজেকে ভালোবাসা হচ্ছে বোকারা। ভালোবাসা হচ্ছে অনেকটা বায়বীয় ব্যাপার। তুই যেমন বাতাস টের পাস না, সেরকম। ইনফ্যাক্ট কোনো কিছুর সাথে ধাক্কা না খেলে ভালোবাসাটা কিন্তু ফিল করা যায় না। আর সেই ধাক্কা খাওয়ার জন্যই হচ্ছে একটা মেয়ে আদর্শ। একটা মেয়ে পাথরের দেবতার মতো, তুই ধাক্কা দে সাড়া দেবে না, তুই ডাক দে কোনো আওয়াজ দেবে না। ও তোকে
বিচলিত করবে না, টেনশন দেবে না, তারপরও বারবার বারবার সেই মেয়ের কাছে যেতে ইচ্ছে। তুই কি আজকাল গাঁজা টাজা খাচ্ছিস নাকি? কথাবার্তা একেবারে এলোমেলো মনে হচ্ছে। এই কথাগুলো কি গাঁজাখুরি কথা বলছিস? এখন গাঁজা খাই না, গাঁজা খাইনি। গাঁজা একটা সময় খেতাম, বেশ খেয়েছি, ভরপেট গাঁজা খেয়েছি। তখন এই সমস্ত কথা মনে আসেনি। তখন গা ব্যথা করতো, গলা শুকোতো, আর চোখে সব রং বেরঙের ডিজাইন দেখতাম। দ্যাটস ইট। জীবন নিয়ে যে এত ছেলে খেলা করছিস, এর মূল্য কতটুকু জানিস? সুমন, তুই একটা মিনি বিড়াল। বউয়ের আঁচল ধরে মিউ মিউ করলে জীবন বোঝা যাবে? তুইও কিন্তু একটা মিনি বিড়াল। মিনি বিড়াল হওয়ার জন্য একটা মেয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছিস। মেয়েটা তোকে পাত্তা দিচ্ছে না, তাই তুই মিনি বিড়াল হতে পারছিস না। এই তুই যা, তোকে সহ্য হচ্ছে না, যা। যাবো? প্লিজ যা তো। ওকে। বাড়ি যাবি? চল মালকে আসি। এই ভর দুপুরে? নিজের টাকায় খাবো, কারো বাপের টাকায় খাবো না। দুপুর কি সন্ধ্যা কি রাত সেটা আমার বিষয়। যাবি তুই? না রে, আজকে দীপাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার ডেট দিয়েছে, আমি গেলাম। তুই যা, মিনি বিড়াল কোথাকার। তুই বউয়ের আঁচল ধরে বঙ্গোপসাগরে ঝাঁপ দে, যা। আসিস না, যা যা। থাক। আপনি সুমন কি বাসায়? আপনি কেন এসেছেন? সুমন বাসায় নাকি? না। তাহলে আপনি করে বলতেছো কেন? তুমি কেন এসেছো? কিছু হিসাব নিকাশ চুকাতে হবে। সুমন বাসায় নেই, কিন্তু এক্ষুনি এসে পড়বে। সমস্যা নেই তো, সুমনের সামনে আমি হিসাব নিকাশ চুকাতে পারবো। হিসাব নিকাশ? হুম। আমার সাথে? হুম। আমি দরজায় দাঁড়িয়ে এখানে কথা বলতে পারবো না। 5 মিনিট হবে? বললাম না এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। এক কাপ চা বানাও, খেতে খেতে কথা বলি। এখন আমি সুমনের সাথে ডক্টরের কাছে যাব। আই নিড টু চেঞ্জ। চাটা বানাতে পারবো না। বসো, তাহলে কথা শুরু করি। বলো, কি বলবে? সেদিন রাতে তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করলে কেন? কারণ আমি চাই না যে তুমি আমার বাসায় আর আসো। আমি চাই আমার যখন ইচ্ছা তখন আমি সেখানে আসবো। আমাকে বাধা দেবার মতো পৃথিবীতে কেউ নেই। দেখো বাবু, তোমার আর আমার রিলেশন ছিল সেটা অনেক আগেকার একটা ব্যাপার। এখন আমি সুমনের স্ত্রী, আর আই এম প্রেগনেন্ট। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তো সেদিন তোমার কাছে আসিনি, আমি এসেছিলাম সুমনের কাছে। সুমনের সাথে আমি যতক্ষণ খুশি ততক্ষণ আড্ডাবাজি করবো। তুমি আমাকে বাসা থেকে বের করে দেবার কে? হু দ্য হেল আর ইউ? আই এম নোবডি। দাবিটা কার উপর? আমার উপর না সুমনের উপর? দেখো বাবু, এতদিন পর সব ফালতু কথা তুমি আমাকে বলতে আসবে না। আমি সুমনের স্ত্রী, তোমার কেউ না। হ্যাঁ, এই কথাটা আমি বুঝি, এই কথাটা আমি বুঝি, কিন্তু তুমি বোঝো না। তুমি বোঝো না বলেই তুমি সুমনের সামনে আমাকে যেভাবে খুশি সেভাবে অপমান করো। ইটস নট ফেয়ার। দেখো বাবু, কোনটা ফেয়ার আর কোনটা আনফেয়ার সেটা অ্যাটলিস্ট তুমি আমাকে শেখাতে এসো না। আমার অপরাধটা কি বলো? আমি তোমার এক্স বয়ফ্রেন্ড আর সুমন তোমার হাজব্যান্ড।
তাই সুমনকে প্রিভিলেজ দিতে গিয়ে আমাকে যা ইচ্ছে ভাষায় অপমান করবে এটা? এইটা নিয়ে আমি তোমার সাথে একদম ডিসকাস করব না। তুমি চলে যাও। সুমন যে কোনো সময় এসে পড়বে, তখন এসবেরও একটা অন্য অর্থ বের করবে। সুমন তোমার মতো এত ছোট লোক না যে সব কিছুর অন্য অর্থ খুঁজে বের করবে। তুমি সুমনের সাথে থাকো, এত বড় মনের একটা ছেলের সাথে থাকো, কিন্তু তোমার মনটা একটা মুরগির মতো, জাস্ট চিকেন হার্টেড লেডি। দেখো, বেসিক্যালি সব ছেলেই ছোট লোক, এটা তোমাকে দেখেই আমি শিখেছি। সন্দেহ করতে এক মুহূর্তও লাগে না। আচ্ছা আচ্ছা, আমরা কি আগের মতো আবার বন্ধু হতে পারি? তোমার জন্য সুমনের সাথে আমার দেখা হয় কম, তুমি জানো? অথচ সুমন আর আমি কত ক্লোজ ফ্রেন্ড ছিলাম। বাবু, আমি সুমনের বাচ্চার মা হতে যাচ্ছি উইদিন 8 months। প্লিজ, তুমি আমার এই সাজানো গোছানো সংসারটাকে ধ্বংস করে দিও না প্লিজ। ওকে, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, আমি তো এখানে এসে সুমনের কাছে, তোমার কাছে আসি না। আমি আসলে তোমার সাজানো গোছানো সংসার ধ্বংস হবে কেন? শুনতে চাও? তাহলে বলি, বাট লিসেন ভেরি কেয়ারফুলি। আই স্টিল লাভ ইউ। I still love a son of a bitch like you. But I'm really scared. সুমন যেন কোনোভাবেই এটা বুঝে না ফেলে। That's it. আমি উঠি। সুমন এসেছে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি বাথরুমে লুকিয়ে পড়ো। আমি বাথরুমে লুকাবো কেন? প্লিজ, এখন কথা বাড়িও না, আমি তোমাকে বের করে আনবো বাথরুম থেকে। হ্যাঁ, তুমি বাথরুমে যাও। চলো চলো। আরে আমি বাথরুমে লুকাবো কেন? দীপা, আমি তো চোর না। প্লিজ, এখন একদম কথা বাড়িও না। সুমন শুধু তোমাকে আর আমাকে দেখে সন্দেহ করবে, আমি চাই না সুমন সেটা করুক। প্লিজ তুমি। আমি বাথরুমে লুকাবো কেন? আমি তো চোর না দীপা। প্লিজ, আমি বলছি তুমি চলো চলো দীপা চলো। আরে আমি কেন আমি টয়লেটে ঢুকবো কেন? একটাও কথা বলবে না। বাথরুমে গিয়ে বাথরুম লক করে বসে থাকো। আমি এসে তোমাকে বের করে নিয়ে যাবো, বলছি না? আমি কি চোর নাকি? চুপ। দীপা, নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতল, আমি স্বপ্ন প্রেতাত্মা।
খুব কাছে একলা একা। তুমি কেন এসেছো? কিছু হিসাব নিকাশ চুকাতে হবে। তুইও কিন্তু একটা মিনি বিড়াল। মিনি বিড়াল হওয়ার জন্য একটা মেয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছিস। তুই চিড়ে এটাকে নিয়ে থাক, তুই বিয়ে কর, যা খুশি কর, নেভার এভার কল মি। শোন শোন সাজ্জাদ সাজ্জাদ প্লিজ সাজ্জাদ, তুই কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমাকে চিনিস না? আপনার জায়গায় আমি থাকলে পাশার মধ্যে কষে একটা লাথি মারতাম। কি ব্যাপার, এত দেরি হলো কেন? ঘুমাচ্ছিলাম। আসো। অনেক টায়ার্ড দেখাচ্ছে তোমাকে। যাও তুমি একটু রেস্ট নাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি তোমার জন্য চা করে আনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। টাওয়েলটা কই? দীপা, দীপা, বাবু, দেখো সুমনা রুমে গেছে, আমি ডাকলেই বেরিয়ে চলে যাবে একদম। টাওয়েলটা কোথায় রাখি? দীপা, দীপা, যাওয়ার সময় দীপা, টাওয়েলটা কোথায়? দীপা, আপু, বিপাশা তো এখনো এলো না। আর বাদ দাও তো। আপু দেখো তো চিনতে পারো কিনা? সাজ্জাদ, তাহলে আসলে শেষ পর্যন্ত কদিন পর দেখা হলো বলো তো? তুমি কিন্তু একটুও বদলাওনি সাজ্জাদ, একদম আগের মতো আছো। তাই নাকি? বদলাইনি? বলেছি তো, আগে তো শেভ করতাম না, এখন তো নিয়মিত শেভ করতে হয়। এই, তুই এত দেরি করলি কেন? তোর জন্য কতক্ষণ ধরে বসে আছে। অসুবিধা কি? চল এখন যাই, সাজ্জাদ ভাইকে সঙ্গে নিয়ে যাই। সাজ্জাদ ভাই যাবেন আমাদের সঙ্গে সিনেপ্লেক্সে?
এখন কি আর শো পাবো? ইভিনিং শো ধরতে হবে। সেটাই বরং ভালো, তাহলে আমিও তোদের সাথে যেতে পারবো। আমি একটু রেডি হয়ে আসি। ওকে। আমার সাথে খেলাটা শেষ করেন। বিপাশা তুই খেল, আর ওর নৌকার দিকে খেয়াল রাখবি, ও কিন্তু বারবার অ্যাটাক করছে। ওকে। সাজ্জাদ, তুমি আসো না, ঘুরে দেখবে বাসাটা। যান না, আপনিও বাসাটা ঘুরে দেখেন, ততক্ষণে আমি খেলাটা শেষ করি। তোমাকে ওরকম থেকে আমি কেন নিয়ে আসলাম জানো তো? ওদেরকে একটু প্রেম করতে দাও না। সেটা কখন থেকে বিবাসের জন্য ওয়েট করছে। ওই ছেলে কি বিবাসের সাথে প্রেম করে নাকি? করে তো। কই আমাকে আগে কখনো বলেনি তো। বিপাশা প্রেম ব্যাপারটা কতটুকু বোঝে যে বলবে? বসো না। আজ খুব ভালো লাগছে জানো, তুমি আসলে। কতদিন পর তোমার সাথে দেখা। তোমার সাথে আবার আমি সিনেমা দেখতে যাব। ঘরের মধ্যে এই কদিন আটকে থাকতে থাকতে। কেন বাসা আটকে ছিল কেন? আম্মুর কড়া শাসন, আমার ঘর থেকে বেরোনো মানা। কেন? আমি নাকি ঘর থেকে বেরোলে যাত্রার সঙ্গে মিশে গন্ডগোল পাকিয়ে ফেলি। আন্টি কোথায় আছে? আজকে নেই? না, মা তো সিলেটে গেছে, 1 সপ্তাহ পর ফিরবে। এবার বল। কি বলবো? বাহ, তুমি আমার ঘরে আসলা, আমার সাথে সময় কাটাচ্ছ, কিছু বলার নেই তোমার? কি বলবো বলো তো? কিছু একটা বলো। কই বলো না। আর একটা ভালো কথা বলতে হলে তো আমাকে ভাবতে হবে না? তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, এটা তো বলা যাবে না, কারণ এটা তো পুরনো হয়ে গেছে। তুমি তো শুনেছো নিশ্চয় অনেকের কাছে। পুরোনো কথা শুনতে মাঝে মাঝে অনেক ভালো লাগে। তুমি না একটা জাতা। এই, তুমি না হাত দেখতে জানতে, আমার হাতটা দেখে দাও না। আমি এখন আর হাত দেখি না। আগেও দেখতাম না, ওই ভান করতাম এমনি এমনি। মেয়েদের হাত ধরা যায় তো, ওই জন্য। তো ভানটাই করো না, দেখো না। আমি বরং যাই, আমি দাবা খেলা দেখি। আসলে অনেকদিন পর কাউকে দাবা খেলতে দেখছি। তুমি বসো। হ্যাঁ,
যা হয়েছে তা হওয়া উচিত ছিল না। অন্ততপক্ষে আমার কাছের মানুষজনের কাছ থেকে আমি তা আশা করিনি। তোরা সবাই জানিস আমার কাছে ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট। আমি কোথা থেকে জীবন শুরু করেছি জানিস না তোরা? আমার জন্মের আগে বাবা মারা গেছে। চুপ কর। আমার কোনোদিন ঘর সংসার ছিল না, কিন্তু সংসার পাতবার শখ আমার সবসময় ছিল। একটা সুন্দর ঘর থাকবে, একটা ফুটফুটে বউ থাকবে, দু চারটে ফুটফুটে বাচ্চা থাকবে, যে কারণে আমি দিব্যাকে খড়কুটের মতো আঁকড়ে ধরেছিলাম। সবই ঠিক আছে, কিছুই হয়নি, সব কিছু আগের মতো আছে। খামাখা মিসআন্ডারস্ট্যান্ডিং করছিস। সুমন, আমার মনে হয় তুই বাবুকে দোষী বলবার আগে ওর কথাটা একবার শোনা উচিত। আমি বাসায় এসে দেখি বাবু আমার বাথরুমে লুকিয়েছিল, আর আমার স্ত্রী তাকে বাথরুমে লুকানোর জন্য চেষ্টা করছিল। এটার কি ব্যাখ্যা থাকতে পারে সফকাত? তুই যেভাবে ভাবছিস ঘটনাটা সেরকম না। দেখ দেখ সুমন, আমি লোভী, আমি উদাসীন, কখনো কখনো আমি অনেক নিষ্ঠুর, কিন্তু আমি কখনো ডিসঅনেস্ট না। আমি কোনো ডিসঅনেস্টি করিনি। হয়তো তোর কথাই ঠিক বাবু, দুদিন পর হয়তো তুই এটা ভুলে যাবি, সফকাত হয়তো ভুলে যাবে, কিন্তু আমি আর দিবা কি করে ভুলি বল? দুজন দুজনের দিকে তাকালেই তো মনে পড়বে তুই আমার বাথরুমে লুকিয়েছিলি, তোর সাথে আমার স্ত্রীর একটা আনইথিক্যাল সম্পর্ক ছিল। কি বললে পরিস্থিতি শান্ত হবে আমি জানি না। আই রিয়েলি ডোন্ট নো। শুধু একটা কথা আমি বলতে চাই, আমি কিচ্ছু করি নাই, আমাকে দয়া করে অবিশ্বাস করিস না। তোর বিশ্বাস হয় আমি দোষী? না। কেন? জানি না, জানতে চাইও না। বিশ্বাসটাই সব। কারণ খুঁজতে গেলে হয়তো বা বিশ্বাসটাই হারাবে, তখন বেঁচে থাকাই টাফ হবে। বিশ্বাস কর, আমি দোষী না। সুমনের জগৎটা হঠাৎ করে হুড়মুড় করে ভেঙে গেল। আমি ওর কোনো ক্ষতি চাইনি, ও এটা ডিজার্ভ করে না। ও ভালো একটা ছেলে, আমি কখনো ওর ক্ষতি চাইনি, বিশ্বাস কর। বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। আমি কি একবারও বলেছি যে তোমার দোষ? আমি তো জানি দোষটা কার। কার? আমার কপালের। আমি ইচ্ছে করলে হইচই করতে পারতাম, মারামারি কাটাকাটি করতে পারতাম, কিন্তু আমি তো জানি এসব করে কোনো লাভ নেই। আমি তো আমার সংসার ফিরে পাবো না। তুমি একটু নর্মাল হও প্লিজ। আমি তো একদম নর্মাল আছি দিবা। আমি কি তোমাকে একবারও বকা দিয়েছি? কেন কেন দাওনি বকা? কেন আমাকে একটাও বকা দিলে না? একটা থাপ্পড়ও দিতে পারলে না তুমি আমাকে? কোনো ঝগড়াও করতে পারলে না? কিচ্ছু না? কেন? আমার দিকে তাকাও,
কেন? প্লিজ আমাকে ঘৃণা করো, জাস্ট হেট মি প্লিজ, বাট চুপ করে থেকো না, এরকম চুপ করে থেকো না। আই ক্যান্ট টলারেট দিস এনিমোর। সেটাই, তুমি টলারেট করতে পারবে না, আর পৃথিবীর সমস্ত টলারেন্স পাওয়ার আমি আমার বুকের মধ্যে নিয়ে বসে আছি। আই হ্যাভ টু টলারেট এভরিথিং। তুই কোন সাহসে আমার বইটা বিক্রি করে দিলি? তোকে বইটা দিয়েছিলাম আমি পড়তে, আর তোকে বলেছিলাম যে ওয়ার্ডসওয়ার্থের বই এটা বাংলাদেশে মাত্র 2টা কপি আছে, কি বলেছিলাম কিনা? আর তুই সেই বইটা বিক্রি করে দিলি। তোর টাকা লাগলে তুই আমাকে বলতি, তুই বইটা কত তুই বিক্রি করছিস? 2000 টাকা মাত্র। তুই জানিস যে ওয়ার্ডসওয়ার্থকে তুই কত বড় অপমান করলি? আমরা আজকের মতো মাফ করে দে দোস্ত। আজকে আমি বড় ধরনের একটা ঝামেলা জড়াই গেছি, তোর সাথে তর্ক করতে আমার ইচ্ছা করতেছে। হ্যাঁ, আলতু ফালতু বাহানা জানা আছে আমার এগুলা। বিশ্বাস কর দোস্ত, বাহানা না, আমি বড় ধরনের একটা ক্যাচালে ফাঁসছি। কি হয়েছে? কি ক্যাচাল? আমি জানি তো তুই তো কোনো আসলে ক্যাচালে জড়স নাই। তোর স্বভাবই এরকম, খালি মিথ্যা কথা বলছ আর ধান্দাবাজি করস। ওকে ফাইন, আমি একটা মিথ্যুক, ধান্দাবাজ, একটা খারাপ ছেলে, তোরা খুব ভালো, ফাইন। সুমনের কাছে ধরা খাইছি। ধরা গেছিস মানে কি ধরা? সুমন এসে আমার বাথরুমে পাইছে, আর সুমন বাসায় আসার আগে বাসায় শুধু ছিলাম আমি আর দীপা। এখন আমি সুমনকে কিছুতেই বিশ্বাস করতে পারতেছি না, ওর বউর সাথে আমি কিছুই করিনি। নীল আকাশ ঢেলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। সুমন এসে আমার বাথরুমে পাইছে, আর সুমন বাসায় আসার আগে বাসায় শুধু ছিলাম আমি আর দীপা। কেন আমার দিকে তাকাও? কেন? প্লিজ আমাকে ঘৃণা করো, জাস্ট হেট মি প্লিজ। তো ভানটাই করো না, দেখো না অনেক টায়ার্ড দেখাচ্ছে তোমাকে। যাও তুমি একটু রেস্ট নাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি তোমার জন্য চা করে আনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
বলতে পারলে তোমার জন্য পুরস্কার আছে। কান্তা। আল্লাহ, তুমি বুঝে ফেলছো? হ্যাঁ বলো, এত রাতে? না, এমনি কথা বলতে ইচ্ছা করছে তাই ফোন করছি। না, আমার তো আসলে খুব ঘুম পাচ্ছে। কালকে সকালবেলা ওর অফিস, ঘুমাবো। তোমার অফিস কোথায়? উত্তরা। আমি আসবো মাঝে মাঝে। হ্যাঁ, রাখি এখন? তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। বিপাশা ফোন করলে তুমি এরকম করে ফোন রাখতে? বিপাশার তুমি তো এক না। কম্পিটিশনের মূল বিষয়টা হলো গিয়ে আপনার টার্গেট ঠিক করা, ফোকাস পয়েন্ট। ঠিক আছে, যেমন ধরেন একটা নদীতে কয়েকটা ছেলে আছে, ঝাঁপ দেবে তো, কিন্তু আপনার টার্গেট, আপনার ফোকাস পয়েন্ট হচ্ছে কোন ছেলেটা ঝাঁপ দেবে। ধরেন নদীর কথা যখন বললাই কাকুলি, তখন তোমার একটা কথা বলি। বলেন। মানে আমার কিছু ভালো লাগে না, এই অভাগা যেই দিকে তাকায় নদীও শুকায় যায়। কেন কেন হাসান ভাই? বুঝলা কাকুলি, কেন ভাল লাগে না? কেন? আমার জীবনে এক একটা চান্স আসে, কিন্তু আবার চলে যায়, আমার কোনো লাভই হয় না। তো যেতে তো না দিলেই হয়। এই ধরো, এই যে তোমার ভাবি, মানে আমার এক্স ওয়াইফ, ওর সাথে আমার সম্পর্কটা প্রায় ঠিক হয়ে গেছিল, মানে তৈরি হয়ে গেছিল মোমেন্টামটা, কিন্তু লাস্ট মোমেন্টে আইসা তোমার স্ক্রুর প্যাচ কেটে গেল। স্ক্রুর প্যাচটা কাটা না গেলেই তো হয়। আপনি তো আসলে সিরিয়াস না। কেন আমি সিরিয়াস না কেন? আরে আমি তো সব ব্যাপারে সিরিয়াস। না, আসলে আপনি ভাবেন একরকম, করেন ঠিক তার উল্টো। কিরকম? কিরকম? এই যেমন ধরেন ফিল্ম মেকিং, ফিল্ম শেখার জন্য আপনি কত আগ্রহ নিয়ে আপনি আমার কাছে চলে এসেছেন ক্লাস করতে, প্রতিদিন আসছেনও, কিন্তু আসলে আমি একদম বুঝতে পারছি আপনার আগ্রহ প্রায় শেষের দিকে। আরে কি বলো তুমি, আমার আগ্রহ শেষ মানে? আমার তো এখন আগ্রহ আছে, আরো অনেক ব্যাপারে আমার আগ্রহ আছে কাকুলি। একদম এক্স্যাক্টলি একই কথা বলা যাচ্ছে আপনার এক্স ওয়াইফের ক্ষেত্রে। আমার কিন্তু একদমই মনে হয় না আপনার এক্স ওয়াইফের প্রতি আপনার যে এত আগ্রহ আপনি দেখাচ্ছেন সেটা রিয়েল। কেন, এটা তোমার কেন মনে হলো? কেন মনে হলো? যদি আপনার এক্স ওয়াইফের প্রতি আপনার এত ভালোবাসা থাকতো, এত আগ্রহ থাকতো, তাহলে আপনি কোনো না কোনোভাবে এতদিনে ওই ভদ্রমহিলাকে ম্যানেজ করে ফেলতেন না? এত চিন্তিত হচ্ছেন কেন? এত চিন্তিত হওয়ার তো কিছু নেই। এরকম মানুষ থাকে পৃথিবীতে যারা কোনো কিছুতেই সিরিয়াস না, সব কিছুকেই খুব হালকাভাবে নিতে পারে। এটাকে আমি ভালো বা মন্দ এই ধরনের কিছু বলছি না তো। আর আমার ইনফ্যাক্ট এরকম না সিরিয়াস মানুষ বেশ পছন্দ। আমার আপনাকে বেশ ভালো লাগে। কি কও তুমি? আমারে তোমার ভালো লাগে? শোনো কাকলি, আমাকে তোমার ভালো লাগে, তোমারও কিন্তু আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট কাকলি,
বেশ এই শোনো, এক কাজ করি, আজকে আর পড়াশোনা করার দরকার নেই। হ্যাঁ, এই ভালো লাগালাগি নিয়ে আমরা চলো একটু কোথাও বাইরে ঘুরতে ঘুরতে যাই। হ্যাঁ চলো। কাকুর এটা কোনো কথা হইলো? আর তুমি কি আমার সাথে এখানে ঘুরতে আসছো নাকি ছবি তুলতে আসছো? দুটোই। ছবি তোলা আমার হবি হাসান ভাই, আমি যখনই যেখানে বের হয়ে ছবি তুলি। খুবই ভালো, এটা তোমার হবি, তুমি হাজার হাজার কোটি কোটি ছবি তোলো, কিন্তু এই ছবি তোলার ফাঁকে ফাঁকে দুই একটা কথা টথা বলতে হবে তো নাকি, নাহলে কেমনে হবে? আপনি এক কাজ করেন হাসান ভাই, আপনি একটা ক্যামেরা কিনে ফেলেন, তারপরে আমরা দুজন মিলে ছবি তুলবো। ক্যামেরা কোনা কেনা এটা তো কোনো ব্যাপার না, আমি দোকানে গিয়ে টাকা দিলে ক্যামেরা দিয়ে দিবে, কিন্তু আমি ছবি তুলে কি করব? আমরা দুজন মিলে ঘুরবো, ছবি তুলবো, সেটা ইন্টারেস্টিং না? তোমার সাথে ঘোরাঘুরিটা ইন্টারেস্টিং, কিন্তু ছবি তোলাটা খুব একটা ইন্টারেস্টিং না। এই না আপনি একটা সিনেমা বানিয়ে ফেলবেন, তো সিনেমা যদি বানাতে হয় তাহলে কম্পোজিশনটা জানতে হবে, আর ছবি তুললে সে কম্পোজিশন সেন্স গ্রো করে। এই কথাটা অবশ্য মন্দ বলো নাই। আমি কি কখনো খারাপ কথা বলেছি? সবসময় তো ভালো কথাই বলি। তাহলে কাজ করি, কাল পরশুর মধ্যেই আমি একটা ক্যামেরা কিনে ফেলবো, আচ্ছা, তারপর দুইজন মিলে সারাদিন ক্যামেরা দিয়া খটাস খটাস ছবি তুলবো। মাঝে মাঝে ধরো এই ছবি তোলার জন্য আমরা ঢাকার বাইরে চলে গেলাম, সারাদিন ঘুরলাম, ছবি তুললাম, আড্ডা মারলাম, ঘুরলাম, তারপর তুমি যদি চাও রাত্রে ওখানে থেকে যেতে পারি। সারাক্ষণ আপনার মাথায় শুধু একটাই চিন্তা থাকে, তাই না? এই দেখি তোমার ক্যামেরাটা একটু প্র্যাকটিস করে দেখি। কিভাবে আপনি নিতে যাচ্ছেন? দেখি এভাবে না। আপনি নিতে আপনি নিতে পারবেন না, আপনাকে দাঁড়ান দিচ্ছে আমি। কি কি করছেন কি? এই যে এখানে ধরেন, এখানে, এই রাইট, তারপর আরে আমি কি আর এত কিছু জানি নাকি, আমার তো একটু শিখাই টেকা দিতে হবে নাকি? হাই, তুমি? আমি কিন্তু তোমার অফিস ছেড়ে চলে এসেছি। কেন? মানে মানে আমাকে হঠাৎ করে খুঁজে বের করতে হলো কেন? কাঁথা হেসে কিন্তু প্রশ্নটাকে এড়ানো যায়, প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায় না। ব্যস্ত না থাকলে চলো বাইরে যাই। তুমি কিন্তু চাইলে আমার বাসায়ও যেতে পারো, আমার বাসা খালি আছে, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেবো। আমি এখন ব্যস্ত, তোমাকে ঠিক আমি 2 মিনিট সময় দিচ্ছি, এই 2 মিনিটের মধ্যে যা পারো বলো, তারপর এখান থেকে বিদায় হও। আমার তো অনেক কাজ জমে আছে, আমার কাজ করতে হবে। লেখো তো বিজ্ঞাপনের কপি, এটা আর কি এমন কাজ? আমার কাছে তুমি কি বুঝবে? নিজে তো বাসায় আরাম করে তারপর ঘুরতে বের হয়েছে, আমার কাজের কথা তো তোমার বোঝার কথা না। এই দুটোর মধ্যে ইন্টারকম কোনটা? কেন? লাঞ্চ করিনি, নিশ্চয়ই ফোন করলে লাঞ্চ এনে দিবে। এত বড় বড় চোখ করে তাকিয়ে আছো কেন? তোমার এত বড় বড় চোখ দেখলে আমার গরুর কথা মনে পড়ে যায়।
হ্যালো। হ্যাঁ বিপাশা। হ্যাঁ সাজেদ ভাই বলেন। আচ্ছা তুমি কোথায়? আমি তোমার সাথে একটু বেরোবো, আসবো? আমি তো গানের স্কুলে যাচ্ছি। আচ্ছা আমি তোমার গান স্কুলের সামনে আসছি তাহলে। ওকে ওকে। শুনতে তো পেলে আমি বের হবো। বিপাশা শুধু আমার ছোট বোন না সাজ্জাদ, ওকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি। ওর যদি কোনো ক্ষতি তুমি করো আমি তোমাকে ছাড়বো না। নিজের বোনের প্রতি যদি এতই দরদ থাকে তাহলে বিপাশা যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটাকে এক্সপ্লয়েট করতে এসো না। আমি তোমাকে এক্সপ্লয়েট করতে আসিনি সাজ্জাদ, আমি এসেছি কারণ আমি তোমাকে চিনি, তোমার স্বভাব আমার জানা। মানুষ তো বদলায় কান্তা, বদলায় না? তুমি খুব সহজেই বিপাশার প্রেমে পড়েছো এবং খুব সহজেই বিপাশার থেকে সরেও যাবে, যেমন তুমি আমার সাথে করেছিলে। বিপাশা কিন্তু এটা সহ্য করতে পারবে না সাজ্জাদ। বিপাশা কিন্তু আমার জন্য গান স্কুলের সামনে ওয়েট করবে। আমার হাতে কিছু কাজ আছে, আমি সেগুলো গুছিয়ে বেরোবো, তুমি এখন যেতে পারো। বিপাশা, আমি তোমাকে একটা কথা বলবো, কিন্তু কথাটা তুমি কিভাবে নেবে আমি আসলে বুঝতে পারছি না। অসুবিধা নাই, আপনি বলেন। আমি আমার জীবনটাকে নিয়ে আসলে অনেক অনেক ছিনিমিনি খেলেছি একটা সময়, অনেক বাজেভাবে এক্সপেরিমেন্ট করেছি ও শেষ পর্যন্ত দেখেছি আসলে কোনো লাভ নেই। আপনি আমাকে এই কথা বলার জন্য গানের স্কুল থেকে টেনে নিয়ে আসছেন, মানে কি? হ্যাঁ, বিপাশা মানে একটা কথা বিশ্বাস করো, মানে আমি কিন্তু আমার জীবনের ভালো মন্দ যথেষ্ট ভালো বুঝি, যথেষ্ট ভালো বুঝি, এবং আমি কিন্তু আমার জীবনটাকে আসলে নষ্ট করতে চাই না। মানে আমি আমি প্রতি মুহূর্তে চাই আমার জীবনটা আরো সুন্দর হোক, আমি আরো সৎ হতে চাই এভরি মোমেন্ট। সাজাদ ভাই, আমি এমনিতে আপনার কথা খুব কম বুঝি, এখন তো একেবারেই বুঝতে পারছি না। বুঝবে, তুমি যদি একটু বোঝার চেষ্টা করো তুমি বুঝবে। আমি আমার আমার নিজের খুব নিজের একটা জগৎ গড়ে তুলতে চাই, আর সেজন্য আমি আমার আত্মীয় স্বজন, আমার কলিগ, আমার বন্ধু বান্ধব, আমার বস, আমি কারো কথা শুনতে রাজি না। তো শুনবেন না, আপনাকে শুনতে বলেছে কে? আজকে আজকে তোমার বোন কান্তা এসেছিল আমার অফিসে। আপু এসেছিল? হ্যাঁ, কি বললো? বললো তোমার কাছ থেকে যেন আমি দূরে থাকি। আপু আপনাকে এই কথা বলবে কেন? কারণ কারণ তোমার আপুর সাথে আমার একটা পাস্ট আছে। বিপাশা, বিশ্বাস করো একটা কথা, আমি আমি আসলে তখন কোনো কমিটমেন্টের জন্য প্রস্তুত ছিলাম না, আর ওই সময়টা আমার জন্য আমার লাইফটা ছিল একটা ছেলে খেলা, মানে একটা এটা ভয়ঙ্কর রকম একটা এক্সপেরিমেন্ট। আপনি আমার আপুকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন?
আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতান, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আমি এমনিতে আপনার কথা খুব কম বুঝি, এখন তো একেবারেই বুঝতে পারছি না। বুঝবে, তুমি যদি একটু বোঝার চেষ্টা করো তুমি বুঝবে। আরে আমি কি আর এত কিছু জানি নাকি? আমার তো একটু শিখাই টিকা দিতে হবে নাকি? আশ্চর্য কাণ্ড, আপনি আমাকে দিন ক্যামেরাটা। আচ্ছা, ওর যদি কোনো ক্ষতি তুমি করো আমি তোমাকে ছাড়বো না। নিজের বোনের প্রতি যদি এতই দরদ থাকে তাহলে বিভাসা যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটাকে এক্সপ্লয়েট করতে এসো না। বলতো আমি কে? বলতে পারলে তোমার জন্য পুরস্কার আছে। কান্তা। এবার 4 লাখ টাকা দিতে পারবি? 4 লাখ টাকাতে করবি কি? দরকার আছে, ফ্রান্সে যাবো, মাসুদ ভাই দিতে হবে। এই সমস্ত হাবিজাবি কথা বাদ দে। আমি যা বলতেছি সিরিয়াসলি বলতেছি, আমি কিন্তু গতকালকার ব্যাপারে খুব শক। আমি ফ্রান্সে যাবই। তুই দীপার কাছে কেন গেছিলি? আর যাই হোক আমি প্রেম করতে যাইনি। ওকে, তুই 4 লাখ টাকা দিতে পারবি কিনা বল। তোর লাগলে অবশ্যই টাকা দিতাম, কিন্তু ফ্রান্স যাওয়ার জন্য টাকা দিতে পারবো না। ঠিক আছে, আমি অন্যভাবে অ্যারেঞ্জ করবো। যা করগা। আজকে তোমার বোন কান্তা এসেছিল আমার অফিসে। আপু এসেছিল? হ্যাঁ। কি বললো? বললো তোমার কাছ থেকে যেন আমি দূরে থাকি। আপু আপনাকে এই কথা বলবে কেন? কারণ তোমার আপুর সাথে আমার একটা পাস্ট আছে। বিপাশা, বিশ্বাস করার একটা কথা, আমি আসলে তখন কোনো কমিটমেন্টের জন্য প্রস্তুত ছিলাম না। আর ওই সময়টা আমার জন্য আমার লাইফটা ছিল একটা ছেলে খেলা, মানে এটা ভয়ঙ্কর রকম একটা এক্সপেরিমেন্ট। আপনি আমার আপুকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন? হ্যাঁ। বাট বিলিভ মি, আমি সত্যি আর আগের মতো নেই। আমি তখন প্রতিজ্ঞা করিনি, কারণ তখন আমি প্রতিজ্ঞা করার জন্য প্রস্তুত ছিলাম না। আর এখন যেটা প্রস্তুত, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করতে পারি যে আমি তোমার ব্যাপারে অনেস্ট থাকবো। আপনি আপুর কাছে প্রতিজ্ঞা করেননি কেন তাহলে? কারণ একটু আগে বললাম তো আমি প্রস্তুত ছিলাম না। আর প্রতিজ্ঞা করিনি কারণ প্রতিজ্ঞা করলে তখন আসলে সেটা ভেঙে ফেলতে হতো, আর প্রতিজ্ঞা করে ভেঙে ফেলাটা তো আমার সম্ভব না। Just believe me. কোথায় যাচ্ছ?
সাফকার, তুমি অফিস যাইছো তো ঠিক মতো? অফিস যেতে ভালো লাগে না। রাতে ঘুমাইতেছে? হ্যাঁ। তোমার চোখে নিচ্ছে কালি কেন? জানি না। স্যার, তোমার ব্যাপারটা কি বলো তো? কোন ব্যাপারটা? জ্যোতির ব্যাপারটা। জ্যোতি ভালো আছে, স্বামী সংসার নিয়ে খুব সুখে আছে, আনন্দে আছে, অনাবিল আনন্দে আছে। তোমার চেহারা জানি কেমন কেমন লাগতেছে। ড্রাগ ট্রাগ নিতেছো নাকি আজকাল? তোমার কাছ থেকে এটা আশা করি নাই, কোনো প্রকার ড্রাগ ট্রাগ নিবে না। সি সি সি, তুমি আমার ছোট ভাই না? নিয়মিত নেই না, এক দুইবার কৌতূহল বশত নিয়েছি। সব কিছু নিয়ে এত কৌতূহল ভালো না। সেটা আমজনতার জন্য। আমি তো আমজনতা না, আমি একজন কবি, একজন ক্রিয়েটিভ পার্সন। আমার জীবনটাকে বিভিন্নভাবে আমাকে দেখতে হবে। জীবনকে ভালোভাবে বুঝতে হলে ড্রাগ নিতে হবে? জীবনকে বুঝতে হলে বোঝার মতো একটা মানসিকতা দরকার, আর কিছু দরকার নাই। আর বোঝার মতো মানসিকতা তারই থাকবে যার মাথা থাকবে পরিষ্কার। ড্রাগ ফ্রাগ নিয়ে ঘোরের মতো জীবন কাটালে মাথা পরিষ্কার হবে কিভাবে? জীবনকে কিভাবে দেখবা? তোমাকে নিয়ে কখনো দুশ্চিন্তা করতে হবে এটা আমি ভাবি নাই। তুমি ব্রাইট একটা ছেলে, তুমি সাইকিয়াট্রিস্ট দেখাও। দেখাবো। আপনার পরিচিত কেউ আছে? হ্যাঁ আছে। এই, তুমি দুপুরে ভাত খাইছো? ভাত দিতে বলি? না, আজ যাব, উঠি। একটা উপন্যাস লিখছি, ওই লেখা শেষ হলে আপনাকে দিব। পারলে আপনি একটু আপনার পত্রিকায় সুবর্ণতে ছাপান। ঠিক আছে, দিও। আসি, আসসালামু আলাইকুম। তোর না বলছিলাম এক সপ্তাহের মধ্যে টাকা দিয়ে যেতে। বস, ডিসিশন নিতে পারতেছিলাম না, যাবো কি যাবো না। ফ্রান্সে যাওয়ার সুযোগ পেয়েও যাবো কি যাবো না, এটা ভাবা একমাত্র তোর মতো গাধার পক্ষেই সম্ভব। টাকা জোগাড় করতে পারিনি মাসুদ ভাই। সামান্য 4 লাখ টাকা জোগাড় করতে পারলি না? 4 লাখ টাকা তো আমার জন্য সামান্য না বস। টাকা জোগাড় করতে পারবি না এটা আগে বললাম, অন্য কাউকে নিয়ে নিতাম, সে একটা সুযোগ পেত তো অ্যাটলিস্ট। আগে তো ভাবছিলাম পারবো, বন্ধু বান্ধবের কাছ থেকে এদিক সেদিক করে মিলাই ফেলতে পারবো, কিন্তু এখন তো হয় নাই। হাসবি না, খবরটা তুই হাসবি না বাবু। তোর হাসি দেখে না আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। তোকে আমি আপন ছোট ভাইয়ের মতো স্নেহ করি। তুই টাকা জোগাড় করতে পারিস নাই, আমাকে বলতি, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলতাম তোর জন্য। এই জন্যই তো বলি নাই বস, আপনার কত শুটিং টুটিং থাকে, নতুন করে আপনারা ঝামেলায় ফেলতে আমি চাই নাই। খাবি না বস। কেন? মনটা ভালো না বস, আমার এক ফ্রেন্ডের সাথে ক্যাচাল হয়েছে, হুদাই ক্যাচাল, শুধু শুধু আমার ভুল বুঝতেছে। ক্যাচাল? ক্যাচাল তো তোর সাথেই হবে, তুই একটা ক্যাচাইলা মানুষ। আসি মাসুদ ভাই, অনেকদিন দেখা হয় না তো, তাই দেখা করে গেলাম, পরে আবার আইসে দেখা করে গেলাম। আমার জন্য দোয়া করুন। উর্মি, এই উর্মি, হ্যালো বাবু তুই বাসায়? না কেন? আরে দুধ থেকে একটা ঝামেলায় পড়ছি, একটা ছাগলের হাত থেকে মুক্তি পেতে চাই। আমি কি করব? সাজ্জাদ বাসায়? মনে হয়। আর তুই রাখ।
পরে বলবো কিরকম। এখন তোর সাথে তোর এই রুমে আমাকে কিছুক্ষণ থাকতে হবে, তুইও থাকবি। তুই থাক না, অসুবিধা কি, আমার তো অফিস আছে, যেতে হবে। না, তোকেও থাকতে হবে তো। কেন? আরে মিলন সেই ছাগলটা আমাকে সকাল থেকে ফলো করছে। ও আচ্ছা, এই কথা। ছেলেটা আসলেই তোকে মহা ভালোবাসে, একেবারে রবার্ট ব্রুসের মতো ধৈর্য। তুই একবার ইশারা দিলেই হলো, একবারে ঝাঁপ দিয়ে পড়বে তোর জন্য। তুই এক কাজ কর না, ছেলেটাকে বিয়ে করে ফেল। আমাকে পাগলে কামড়াইছে। শোন, আমার অফিসে যেতেই হবে রে, কালকে দুপুরে অলরেডি একবার নাম করেছি, আমার চাকরি চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অফিসে যাবি, বাট কিছুক্ষণ থাক, অ্যাটলিস্ট মিলন যতক্ষণ না আসে। মানে কি? মানে হচ্ছে মিলন গাধাটা ঠিকই আমাকে ফলো করতে করতে দেখবি এখানে পৌঁছে গেছে, আর এখানে আসার পর যদিও দেখে যে তুই আর আমি এক রুমের ভিতরে এভাবে আছি, তাহলে দেখবি আমাকে বিয়ে করার ইচ্ছে একেবারে চলে যাচ্ছে। তুই কি আমার সাথে কেলেঙ্কারিতে জড়াতে যাচ্ছিস? দোস্ত দোস্ত প্লিজ তুই আমাকে বাঁচা দোস্ত, যেভাবে হোক তুই আমাকে হেল্পটুকু কর। তোকে নিয়ে হোক বাবুকে নিয়ে হোক আমাকে তুই যে কোনোভাবে কেলেঙ্কারিতে জড়া, ও যেন এটা ভাবে যে আমি একটা বাজে মেয়ে, আমাকে যেন বিয়ে করার ইচ্ছে মাথা থেকে একেবারে চলে যায় প্লিজ। আচ্ছা চল চল, তুই আমার সাথে অফিস চল, ওখানে গিয়ে বসে থাকি, আমার যেতেই হবে রে। কি করিস? ওই যে ছাগলটা চুপচাপ, কোনো কথা বলবি না, একদম আমি যা বলবো তাই তাই করবি, ওকে? চুপ। আরে মিলন ভাই, আপনি কি খবর? আচ্ছা সাজ্জাদ বাবু, তুই একটু অফিসে যা তো। হ্যাঁ, আমি একটু মিলন ভাইয়ের সাথে বাইরে বের হই। সে কি, তুই না বললি তুই আমার সাথে অফিস যাবি? আরে ধ্যাত, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এতক্ষণ তো আমরা রুমের ভিতরেই ছিলাম, অনেক সময়টা কাটালাম না, এখন একটু যাই। এতক্ষণ ইনডোর ডেট করলাম, মিলন ভাইয়ের সাথে একটু আউটডোর ডেটটা করে আসি। কি মিলন ভাই যাবেন না আমার সাথে? ইনডোর ডেট মানে কি? ইনডোর ডেট মানে বোঝে না সাজ্জাদ। আসলে মিলন ভাই ইনডোর মানে কি? ইনডোর মানে চারিদিকে দেয়াল, আর ডেট মানে তো ডেট। আমরা এতক্ষণ ইনডোরে ডেট করছিলাম, মানে যেখানে আসলে আমাদেরকে কেউ দেখে নাই সেখানে। আমার ফিউচার ওয়াইফ আরেকটা ছেলের সাথে ইনডোর ডেট? উর্মি, তোমার এই কথাটা বলতে একটাবার লজ্জা লাগলো না? আচ্ছা দেখ তো, এখন কি করব, আমি কি মিথ্যা কথা বলবো আপনাকে? সত্যি কথাই তো বলে দিয়েছি। আপনার কি মনে হচ্ছে না যে আমি খুব বাজে একটা কাজ করে ফেলেছি, খুব বাজে একটা মেয়ে আমি? মনে হবার কি আছে, তুমি তো আসলে একটা বাজে মেয়ে। এক্স্যাক্টলি, আমি আসলে একটা বাজে মেয়ে না বল? এখন এরকম একটা বাজে মেয়েকে কি আপনি বিয়ে করবেন? বলেন, আপনার কি বিয়ে করা উচিত? সাজ্জাদ, তুই হলে কি আমাকে বিয়ে করতিস? এরকম একটা বাজে একটা মেয়েকে তুই বিয়ে করতি? জীবনেও না, আমি তোর মতো এরকম ফালতু একটা মেয়ের মানে ছায়াও মারাতাম না। দেখেন মিস্টার সাজ্জাদ, এই জায়গাটাতেই হলো আপনার সাথে আমার পার্থক্য। আপনি উর্মিকে বাজে মেয়ে বলে ছুঁড়ে ফেলে দেবেন, কিন্তু আমি ছুঁড়ে ফেলে দেব না। আমি উর্মিকেই বিয়ে করব। আমি ফালতু মেয়ে বলে ওকে ছুঁড়ে ফেলে দেব না। বিয়ের পর তো যথেষ্ট সময় পাচ্ছি, আমি ওকে ঠিকঠাক করে নেব, আমি ওকে আমার মতো করে গড়ে নেব। উর্মি চলো। আজকে অফিস যাওয়া বাদ, ভিতরে যাও। উর্মি 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 তুমি আমার সাথে যাচ্ছ? আমি বলেছিলাম আমার সাথে যাচ্ছ। চলো।
কি হলো, চলো, বললাম তো আমি রেডি। থাক, বাদ দাও, যাওয়ার দরকার নেই। কেন বাদ দেবো কেন? তুমি হসপিটালে বুকিং দিতে পেরেছো, এখন যেতে তোমার অসুবিধা কোথায়? হঠাৎ কি এমন ঘটে গেল যে আমার প্রতি তোমার বিশ্বাস আবার ফিরে এলো? বিশ্বাস ফিরে আসার কিছু নেই, বিশ্বাস চিরদিনই ছিল। এর নাম বিশ্বাস? কি অপরাধ আমার? তোমার একটা বন্ধু আমার সাথে বাসায় ছিল, ব্যাস এই আমার অপরাধ? আর সেটার জন্য তুমি দিনের পর দিন আমার সাথে মিসবিহেভ করবে? তুমি মনে করে দেখতে পারো তুমি কবে আমার সাথে শেষ ভালোভাবে কথা বলেছো? আর তোমার বন্ধু, তাকে আমি বাসায় আসতে নিষেধ করিনি? 100 বার নিষেধ করেছি, কই? তখন তো তুমি আমার কোনো কথা শুনোনি। তোমার আশকারা পেয়ে পেয়ে সে মাসে প্রত্যেকটা দিন আমার বাসায় এসেছে। এখন একটা মানুষ যদি মাসে 20 দিন এসে আমার বাসায় পড়ে থাকে, এমনও তো হতে পারে না যে তুমি নেই কিন্তু সে বাসায় আসলো, পারে না? পারে। তাহলে তাহলে কেন এখন দোষ শুধু আমার একার হচ্ছে? তোমার কি কোনো দোষ নেই? দীপা, আই এম সরি। নো, ইটস নট অ্যাবাউট সরি। তুমি আমার বাচ্চার ব্যাপারে প্রশ্ন তুলেছো। ইটস নট অ্যাবাউট সরি, ইউ ডিড এ ভেরি ক্রুয়েল থিং। আমার বাচ্চার ফাদারকে এটা যখন তুমি আমাকে প্রশ্ন করো, তখন সেটা আমার জন্য কত লজ্জার, কত অপমানের, সেটা তুমি বোঝো না? কামন, চলো চলো, হসপিটালে যাবো। আমি আর এক মুহূর্ত থাকবো না, চলো, লেটস ড্রপ দ্য বেবি, চলো। দীপা, আমার ভুল হয়েছে, প্লিজ। ভুল? ভুল তোমার কোনো ভুল হয়নি, ভুল হয়েছে আমার। ভুল হয়েছে আমার, আমি তোমার মতো একটা ক্রেজি শিটকে বিয়ে করেছি। তুমি তুমি সারাটা জীবন আমার বাচ্চার চেহারার দিকে তাকাবে আর ভাববে এই বাচ্চা অন্য কারো। তুমি থামবে? কেন থামবো আমি? কেন থামবো? তুমি ওঠো, এক্ষুনি আমাকে নিয়ে চলবে, চলো। আচ্ছা, কি শুরু করলাম? আমি তো সরি বললাম, প্লিজ। না, সরিতে তো কোনো কাজ হবে না। তুমি তুমি হসপিটালে বুকিং দিতে পেরেছো, তুমি আমাকে নিয়ে যেতে পারছো না? কুল হর, কিচ্ছু নেই, কুল হর, কিচ্ছু নেই, তুমি আমাকে ছাড়ো। আচ্ছা, আমি সরি। তুমি আমাকে একদম ধরবে না, সরো। কেন এখন তুমি যাবে না? তুমি বুকিং দিতে পেরেছো, তুমি যাবে না? আমি তো বললাম আমি কুল সরি, হর প্লিজ। কিছু নেই, চলো, তুমি এখনই আমাকে নিয়ে যাবে, চলো। যখন বুকিং দিয়েছো তখন তো তোমার একটুও খারাপ লাগেনি, এখন কেন খারাপ? কোনো কথাই শুনতে চাই না। নীল আকাশ দিনের আদেশ তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতান, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে, একলা একা। আমি আর এক মুহূর্ত থাকবো না, চলো, লেটস ড্রপ দ্য বেবি, চলো। দীপা, আমার ভুল হয়েছে, প্লিজ। উর্মি,
চলো। আজকে অফিসে বাবা ভিতরে যাও। উর্মি সামান্য 4 লাখ টাকা জোগাড় করতে পারলি না? 4 লাখ টাকা তো আমার জন্য সামান্য না বস। সব কিছু নিয়ে এত কৌতূহল ভালো না। সেটা আমজনতার জন্য, আমি তো আমজনতা না। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করতে পারি যে আমি তোমার ব্যাপারে অনেস্ট থাকবো। আপনি আপুর কাছে প্রতিজ্ঞা করেননি কেন? যদি টাকাটা তুলে রাখ। এত টাকা কই পাইছো? পাইছি, নতুন একটা বিজনেস শুরু করছি তো, তুই বুঝবি না। কি বিজনেস? ওই যে এক্সপোর্ট ইম্পোর্ট। টাকা পয়সা জোগাড় করছি, তোর আর ভাবতে হইব না, তোরে ওই কাম আর করতে হইব না। সত্য কইরা কত, এত টাকা কই পাইছো? প্যাস প্যাস করিস না তো, কই পাইছি সেটা আমার হিসাব আছে, তোরে ভাবতে হইব না, রাখ। হ্যাঁ সুমন বল। আচ্ছা ঠিক আছে বাসটি। হ্যাঁ শাফকাত বল। দীপার মিসক্যারেজ হয়েছে। শিট। ও এই সুমনের সঙ্গে ঝগড়া করছিল, হঠাৎ করেই একটা পর্যায়ে। কোন হসপিটালে আছে? যেখানেই থাকুক, তোর যাবার কোনো দরকার নেই, আমি যাচ্ছি। তোকে দেখলে দীপা আবার এক্সাইটেড হয়ে যেতে পারে, তখন ওকে সামলানোই টাফ হবে। ওকে, তুই তাহলে আমাকে টাইম টু টাইম সব জানাস, আমি তোর বাসা অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, রাখি। শোনো, আমি কলেজ যাইতেছি বুঝছো। ওই টাকাটা আলমারিতে তুলে রাখছি আর চাবিটা খাটের নিচে আছে, ওখান থেকে নিয়ে নিও তোমার প্রয়োজন হলে। তোমার আজকে কলেজ যাইতে হইব না। কেন? সকালে কইলাম না, আমার তো দিন ফিরছে, এখন থেকে তুমি এই কামার করবে না। দিন ফিরলে আমার কি, আমি তো রাইতের লোক। শোন, আমার উপর তোর অনেক রাগ, এটা আমি বুঝি, কিন্তু তুই আমার উপর রাগ করে থাকিস না। রাগ করব কেন? ও আল্লাহ, রাগ করার মতন কি হয়েছে? আমি শুধু কইতে চাইতেছি, আমি কামটা ছাড়লো, কামটা যদি আমার না ছাড়ে। কেন ছাড়বো না কেন? এই লাইনে ঢোকাটা খুব সহজ, বাড়ায় আসা অনেক কঠিন। আমি তোরে সাহায্য করবো। তুমি গতকালকে টাকা পাইয়া প্রথমে আমি তোর লাগে এটা কিনছি, পছন্দ হয়েছে না? এখন থেকে আমি ভাবছি যে প্রায় তোর লাগে এরকম গয়নাঘাটি আমি কিনে আনবো। রাখ, আমি দেখতেছি।
দরজা খুলুন। আপনারা? আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, আপনার ঘর সার্চ করব। বাবু ভাই, বাবু ভাই, রাতে খাবেন না? ভাতি না ভাই আসলে খাবেন? এই প্যাচ করবি না তো, কানে ঠিক 3 আঙ্গুল নিচে ঠাস করে চট করে মারবো। আপনি এরকম ভাবে কথা বলছেন কেন? এভাবে কথা বলবো না তো কিভাবে বলবো? তোকে কোলে নিয়ে কথা বলবো? দেখতেছিস আমার মন মেজাজ খারাপ, ক্যাস 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 করতেছিস। শোন, তুই আর লাল শাড়ি পরবি না, লাল শাড়িতে তোকে পেতনির মতো লাগে। খুলে অন্য একটা শাড়ি পর যা। আপনার স্বামী কি করে জানেন? একটা ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান। একজন সেলসম্যানের বাসায় 1 লাখ টাকার বান্ডিল, এর কি কোনো উত্তর আছে? উনি যে ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করেন সেখানে ডাকাতি হয়েছে গতকাল রাতে। দোকানের মালিক সন্দেহ করছেন এই ডাকাতির সাথে আপনার হাজব্যান্ড জড়িত। আপনি বিশ্বাস করেন ও ডাকাতি করতে পারে না? বিশ্বাস করেন আপনি? তাহলে ওনার কাছে এতগুলো টাকা আসলো কোত্থেকে? বাই দ্য ওয়ে, আপনি কি করেন? পোশাক দেখে তো মনে হচ্ছে। ভাই সাহেব, আমার হাজবেন্ড এখানে আসামি, আমারে নিয়ে আপনার কথা না বললে হয় না? সন্দেহ করাই পুলিশের কাজ। আমি যদি আপনাকে সন্দেহ না করি তাহলে আমার প্রশ্নগুলোর উত্তর তো পাবো না। নিমল, মোমবাতি দিয়ে যাও। আপনি কি ভয় পাচ্ছেন? না। কেন? আপনারা দেখে ভালো মানুষ বলেই মনে হয়, ভয় পাওয়ার তো কিছু নাই। চা খাবেন? না। আপনার স্বামী যে সমস্যায় পড়েছে তা থেকে উদ্ধার পাওয়ার আশা খুব ক্ষীণ। জামিন হবে বলে মনে হয় না। অবশ্য বেশি পাওয়ারফুল কোনো লোক যদি থাকে তাহলে ভিন্ন কথা। সেরকম পাওয়ারফুল কেউ আমার পরিচিত নাই। দোকানের মালিকের সাথে ঝামেলাটা মিটিয়ে ফেললে উনি কেস উজ্জ্ব করলেও করতে পারেন। একবার চেষ্টা করে দেখবেন। শিলা, বাদ দে তো, খিদা লাগছে। শিলা, শিলা, I'm sorry শিলা, খুব বড় রকম একটা ঝামেলায় পড়ে গেছি রে আমি। যে আমার ফ্রেন্ড আছে না সুমন, ওর বউ দীপা, ওর মিসক্যারেজ হয়েছে। সুমনের সন্দেহ বাচ্চাটা নাকি আমার। তুই কি আমাকে অবিশ্বাস করলি? আমি আপনাকে কখনোই অবিশ্বাস করিনি বাবু ভাই। আপনি আমাকে যা বলেন আমি সবই বিশ্বাস করি। হয়তো এটাই আমার দোষ। একদিন আপনি আমাকে বলেছিলেন
যে লাল শাড়িতে আমাকে অনেক সুন্দর লাগে। সেদিন থেকেই কারণে অকারণে আমি আপনার সামনে লাল শাড়ি পরে থাকি। আপনি প্রচুর ফান করেন। আপনি হয়তো ফান করেই আমাকে লাল শাড়ির ব্যাপারটা বলেছিলেন, কিন্তু আমি বুঝতে পারিনি। কেন পারিনি জানেন? কারণ আমি ভেবেছিলাম আপনি সত্যি বলেছেন। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, অথচ আজ আপনি আমাকে বললেন যে লাল শাড়িতে আমাকে পেতনির মতো লাগে। ফাইন, আজ থেকে আমি আর লাল শাড়ি পরবো না। সরি। আচ্ছা, আপনি কেন সরি হচ্ছেন বলেন তো? এখানে তো সরি হবার মতো কিছু হয়নি। আমি তো জানি আপনার নেচারটাই এরকম, আপনি সব কিছুই খুব হালকাভাবে দেখেন। সমস্যাটা আমার, আমি সব কিছু খুব সিরিয়াসলি নিই। শিলা, তুই কি সামহাও আমার প্রেমে পড়ে গেছিস? জি না, আমি আপনার মোটেও প্রেমে পড়িনি। আর যদি প্রেমে পড়েও থাকি, তাতে কি আপনার কোনো কিছু যায় আসবে? যার কোনো কিছুতে যায় আসে না তার প্রেমে আমি কেন পড়বো? সব ফালতু কথা। আস্তে আস্তে পা ফেলো। আস্তে, হ্যাঁ আস্তে পা ফেলো। সুমন, প্রেসক্রিপশন ওষুধ 4 দিন কন্টিনিউ করতে হবে। তুই আসবি না? না, তোরা যা। কাল একবার আসিস। আসবো। অনেক কলি না? যা দীপা, গুড নাইট। হ্যালো সাফকাত, কি অবস্থা দীপার? না, সব কিছু ঠিক আছে, টেনশন করিস না। থ্যাঙ্কস গড। আমি তোর বাসায়, তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ঠিক আছে, থাক, আসছি। হ্যালো। হ্যাঁ জ্যোতি, বলো। শোনেন, আমি না একটা খুব বিপদে পড়ছি, আপনি আমার একটু হেল্প করতে পারেন? কি হয়েছে বলো তো? সেলিমরে পুলিশ ধরে নিয়ে আসছে। কি? কেন? ডাকাতি কেস। ও যে ডিপার্টমেন্টাল স্টোরে কাম করতো, সেখানে কালকে রাতে ডাকাতি হয়েছে। পুলিশ ওরে এখন থানায় ধরে নিয়ে আসছে, আমিও থানাতেই। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি এখন আসছি। আমার মনে হচ্ছে এখানে বসাটা ঠিক হচ্ছে না, আমরা বেটার বাইরে কোথাও গিয়ে বসি। কেন? না, তোমার হাজব্যান্ড, আই মিন সেলিম সাহেব কখনোই চাইতেন না আমি তোমার বাসায় আসি, আর তুমিও সবসময় আমাকে বলতে বাইরে দেখা করতে। সেলিম সাহেব এখন জেলে, এই সুযোগে বাসায় বসাটা, এই সুযোগটা নেওয়া ঠিক হচ্ছে না। আপনার কথা ঠিক আছে, কিন্তু আমার এখন বাইরে যাইতে ইচ্ছা করতেছে না। সারা রাত ঘুমাই নাই তো। এনিওয়ে, সেলিম সাহেব যে দোকানে চাকরি করতেন সেই দোকানে ডাকাতি হয়েছে কত টাকার মালামাল? 3 লাখ টাকা। সেলিম সাহেবের কাছে আছে 1 লক্ষ টাকা, বাকি 2 লক্ষ টাকা হিসাব নেই। মালিক কোনোভাবেই মেনে নেবে না, যে করেই হোক আমাদেরকে 2 লক্ষ টাকা হিসাব খুঁজে বের করতে হবে, নতুবা তাকে চালানো খুব টাফ হবে।
আপনি ধরেই নিচ্ছেন না যে আমার স্বামী ডাকাতির সাথে জড়িত? ঘটনাটা কি সেটাই প্রমাণ করে না? নতুবা সেলিম সাহেবের মতো লোকের কাছে 1 লক্ষ টাকা আসবে করতে। আচ্ছা, এমনও তো হইতে পারে সে ব্যবসা করেই টাকাটা পাইছে। হাসতেছেন? হাসেন। আমার স্বামী আমারে বলছে সে ব্যবসা করে টাকাটা পাইছে, আর এটা আমি বিশ্বাস করব। আপনি যতই হাসেন না কেন, বিশ্বাসটাই আসল, এর বাইরে কিছু নাই। আরও যদি ডাকাতির সাথে জড়িত থাকতো, আর কারণে না হইলেও সেটা আমারে বলতো। এতটা বিশ্বাস ভালো না, ঠকতে হবে। ঠকলে ঠকবো। বিশ্বাস আছে বলেই বুকের মধ্যে একটা জায়গায় ভরা ভরা লাগে। বিশ্বাসটা না থাকলে সেই জায়গাটা খালি হয়ে যাবে, আর এত বড় একটা খালি জায়গা নিয়ে আমি কিভাবে বাঁচব? তার সে মিথ্যা বিশ্বাস নিয়ে বাইচে আছি, তাও ভালো।